আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের আজকের ক্লাসটা হবে হলো স্পাইনাল কর্ড লেশন, এই টপিকটার উপরে। স্পাইনাল কর্ড লেশন এটা হলো আমাদের ওই যে ডিসেন্ডিং ট্র্যাক্টের যে আইটেমটা আছে, নিউরোফিজিওলজির আইটেম 4, ওই আইটেম 4-এর টপিক। এই ক্লাসটাতে আমরা সাথে আপার মোটর নিউরন লেশন আর লোয়ার মোটর নিউরন লেশন, এই জিনিসগুলো কীরকম হয়, কার ফিচার কী, এই ব্যাপারটাও পড়ে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা শুরু করি ক্লাসটা। আচ্ছা, তো প্রথমে আমরা পড়ি আপার মোটর নিউরন কি আর লোয়ার মোটর নিউরন কি। দেখো, আমরা ওই যে ডিসেন্ডিং ট্র্যাক্টের যে ক্লাস, সেই ক্লাসে আপার মোটর নিউরন কাদেরকে বলে, লোয়ার মোটর নিউরন কাদেরকে বলে, ওইটা কিন্তু অলরেডি পড়ে আসছিলাম। এখানে আমি একটু ব্রিফলি তাও বলি, ওই ক্লাসটা দেখে আমি আশা করি তোমরা এই ক্লাসটা করতেছো, তো সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ধর আমাদের পন্স মেরুলা হয়ে স্পাইনাল কর্ড ডিসেন্ড করছে, এদিকে সেরেবেলাম স্পাইনাল কর্ড এসে পড়ছে শেষ এদিকে। আচ্ছা, ধরো সাপোজ এটা তোমার সেরেব্রাল কর্টেক্স, এইখান থেকে একটা নিউরন অ্যারাইজ করছে প্রাইমারি মোটর এরিয়া থেকে, সেটা নিচের দিকে ডিসেন্ড করছে, ডিসেন্ড করতে করতে এখানে আসছে আইসা। ধরো এটা তোমার স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের একটা সেকশন যদি আমি আঁকার চেষ্টা করি এই ছোট জায়গার ভেতরে, আঁকি এখানে। ওকে, তাহলে তোমার এই যে এই নিউরনটা ধরো অ্যান্টেরিয়র গ্রে হর্নে টার্মিনেট করলো, তাই না? অ্যান্টেরিয়র গ্রে হর্নে তো টার্মিনেট করবে সে, আমি এটা ছোটো করে ফেলা একটু, কারণ সে একটা কি মোটর নিউরন, মোটর নিউরনগুলো অ্যান্টেরিয়র গ্রে হর্নে টার্মিনেট করে। আর সেন্সরি নিউরন যেগুলো আছে তারা এই যে ডরসাল গ্রে হর্ন বা পোস্টেরিয়র গ্রে হর্ন দিয়ে তারপর উপরের দিকে যায়। ওকে, এই অ্যান্টেরিয়র গ্রে হর্নে টার্মিনেট করার পর ধরো এখান থেকে আরেকটা নিউরন অ্যারাইজ করলো, এই যে আরেকটা নিউরনের সেল বডি। এবার সে এখান থেকে অ্যারাইজ করলো, অ্যারাইজ করে সে চলে গেল দূরে পেরিফেরালে যায়। ধরো একটা মাসেল ইনারভেট করছে, ধরো এখানে একটা মাসেল, এটা একটা মাসেল, ধরো হ্যাঁ এটা একটা মাসেল ফাইবার। তো এই মাসেল ফাইবারকে সে ইনারভেট করছে, হ্যাঁ। ওকে, তাহলে এই যে সিস্টেমটা যে আমি আঁকলাম, এটা একটা কি মোটর সিস্টেম, তাই না? মোটর সিস্টেমে দেখো দুইটা নিউরন বা দুইটা গ্রুপ অফ নিউরন ইনভলভড, তুমি বলতে পারো এই যে লাল একটা আর এই যে সবুজ একটা। তো আমি প্রথমে এই সবুজটা সম্পর্কে বলি, ডিসেন্ডিং ট্র্যাক্টের ক্লাসে বলছিলাম। এই যে যে নিউরনটা অ্যারাইজ করবে, দেখো অ্যারাইজ করবে কোথা থেকে? অ্যারাইজ করবে আমাদের অ্যান্টেরিয়র গ্রে হর্ন থেকে, অ্যান্টেরিয়র গ্রে হর্ন থেকে, এবং টার্মিনেট করবে কোথায়? নিউরোমাস্কুলার জাংশনে। ওকে, এই ধরনের নিউরনকে আমরা বলতেছি কি লোয়ার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। ওকে, তাহলে যে নিউরনটা অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড থেকে অ্যারাইজ করলো এবং যাদের এক্সনগুলা টার্মিনেট করলো কোথায়? মাসেল ফাইবারে বা নিউরোমাস্কুলার জাংশনে। ওকে, তারা হলো আমাদের লোয়ার মোটর নিউরন। বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ওকে। তাহলে এরা হলো আমাদের লোয়ার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরনে আরেকটা গ্রুপ অফ নিউরন আছে, এই যে আমাদের ক্রেনিয়াল নার্ভ আছে না, ধরো এটা একটা ক্রেনিয়াল নার্ভ। এখান থেকে ধরো একটা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস, একটা একজন আসলো যেটা একটা মাসেল কিনারভেট করলো। ধরো এটা অকুলোমোটর নার্ভ, তাহলে অকুলোমোটর নার্ভ অ্যারাইজ করলো, অ্যারাইজ করে সে একটা নিউরোমাস্কুলার জাংশনে গিয়ে শেষ হলো। তাহলে এই নিউরনটাও একটা লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, এটাও একটা লোয়ার মোটর নিউরন। তাহলে এবার আমি যদি তোমাকে লোয়ার মোটর নিউরনের ডেফিনেশন বলি, তাহলে তুমি কি বলবা? কি বলবা বলো তো? দ্য নিউরন সেল বডি অফ হুইচ, হ্যাঁ, আর অন দ্য অ্যান্টেরিয়র গ্রে হর্ন অথবা ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই অ্যান একজন অফ হুইচ ইনারভেট মাসেলস বা টার্মিনেট ইন নিউরোমাস্কুলার জাংশন আর কল্ড লোয়ার মোটর নিউরন। ওকে, তাহলে এগুলো আমাদের লোয়ার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরনের দেখো ফাংশন কি, সে কিন্তু তোমার এই যে মাসেল ফাইবারকে ডিরেক্টলি স্টিমুলেট করে, তাই না? তাহলে মাসেল ফাইবারের কন্ট্রাকশন সে করবে। এখন লোয়ার মোটর নিউরন আবার অন্য একটা নিউরন দ্বারা বা বস দ্বারা, অভিভাবক দ্বারা ইনহিবিটেড থাকে। সে অভিভাবকটা হলো আপার মোটর নিউরন। এই যে লাল যে নিউরনটা দেখতেছো, এটা হলো আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরনের পরিচয় কি? আপার মোটর নিউরন হলো সেই সকল নিউরন যারা সেরেব্রাল কর্টেক্স থেকে অরিজিন করতেছে, অথবা সেরেবেলাম থেকে, অথবা ব্রেন স্টেম থেকে অরিজিন করতেছে, এবং যাদের এক্সনগুলো টার্মিনেট করতেছে সেল বডি অফ লোয়ার মোটর নিউরনে। বুঝবে কথাটা?
অ্যারাইজ করতেছে কিন্তু অনেকগুলো জায়গা থেকে। সে অ্যারাইজ করতে পারে সেরেব্রাল কর্টেক্স থেকে, সে অ্যারাইজ করতে পারে ব্রেন স্টেম থেকে, তাই না? কিন্তু সে আলটিমেটলি টার্মিনেট করতেছে কোথায়? সেল বডি অফ লোয়ার মোটর নিউরনে টার্মিনেট করতেছে আমাদের সেল বডি অফ লোয়ার মোটর নিউরন, ঠিক আছে? এখানে তার টার্মিনেশন আর এখানে তার অরিজিন। তাহলে এই ধরনের নিউরনকে তুমি বলবা কি? আপার মোটর নিউরন। ওকে, আর যাদের অরিজিন অ্যান্টেরিয়র গ্রে হর্ন সেলের ভিতরে, আর যাদের কি বলে এটাকে টার্মিনেশনগুলো নিউরোমাসকুলার জাংশনে, তারা হলো তোমার লোয়ার মোটর নিউরন। ওকে, আচ্ছা, আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরন পড়লাম। এখানে তোমার জানতে হবে যে আপার মোটর নিউরন যেটা আছে এটা হলো তোমার সবসময় অভিভাবক, গার্জিয়ান, ঠিক আছে? অভিভাবক। কার অভিভাবক? লোয়ার মোটর নিউরনের অভিভাবক। এটা দ্বারা কি বুঝাইলাম? লোয়ার মোটর নিউরন যারা আছে তাদের কাজ হলো সর্বাবস্থায় তোমার মাসেলকে কন্ট্রাক্ট করা, রিজিড রাখা, ঠিক আছে? মাসেলকে স্টিমুলেটেড রাখা। আর আপার মোটর নিউরন যারা আছে তারা কি করে? লোয়ার মোটর নিউরনকে ইনহিবিট করে, যে ভাই তুমি থামো, যখন দরকার তখন স্টিমুলেটেড রাখো, বাকি সময় তো দরকার নাই, তাই না? সবসময় যদি তোমার মাসেল স্টিমুলেটেড থাকে, কন্ট্রাক্টেড থাকে, তাহলে তুমি কোনো কাজ করতে পারবা না। তো লোয়ার মোটর নিউরন কিন্তু এই কাজটাই করতো। যদি তোমার আপার মোটর নিউরন না থাকতো, দেখা যেত তোমার সব মাসেল, লোয়ার মোটর নিউরন যেসব জায়গায় ইনারভেট করছে সবগুলো মাসেল সর্বাবস্থায় কন্ট্রাক্টেড আছে, একদম শক্ত হয়ে আছে, হ্যাঁ, ফ্লেক্সড হয়ে আছে। তাহলে তুমি লড়তেই পারতেছো না, চড়তে পারতেছো না, হাঁটতে পারতেছো না, লিখতে পারতেছো না, বুঝতে পারছো? নড়াচড়া সব বন্ধ তোমার। তাহলে এই কাজটা যাতে না হয়, এই জন্য লোয়ার মোটর নিউরনের উপরে অভিভাবক হিসেবে আপার মোটর নিউরন আছে, সে লোয়ার মোটর নিউরনকে কন্ট্রোল করে, ঠিক আছে? এই জন্য আমরা দেখি যে কারো যদি আপার মোটর নিউরন প্যারালাইসিস হয়, আপার মোটর নিউরন ইনজুর্ড হয়, আপার মোটর নিউরনে কমপ্লিট ট্রান্সেকশন হয়, একদম কাইটা যায়, আলাদা হয়ে যায়, ডিটাচ হয়ে যায় লোয়ার মোটর নিউরনের উপর থেকে, ঠিক আছে? সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে তাদের স্পাস্টিক প্যারালাইসিস ডেভেলপ করে। স্পাস্টিক মানে তাদের মাসেল স্পাজম ঘটে, মানে একদম কন্ট্রাক্টেড থাকে মাসেলগুলা, বুঝতে পারছো? এটা আমরা পড়বো একটু পরেই। যাক, আমরা আপার মোটর নিউরন কি, ফাংশন কি, লোয়ার মোটর নিউরন কারা, ফাংশন কি পড়লাম। আচ্ছা, আপার মোটর নিউরনের কিন্তু একটা ফাংশন আছে, ইম্পর্টেন্ট ফাংশন, আমরা এটা পিরামিডাল ট্র্যাক্টের ক্লাসে বলছিলাম যে পিরামিডাল ট্র্যাক্ট যারা আছে, আচ্ছা আমাকে বলো তো যে পিরামিডাল ট্র্যাক্ট যে আমরা পড়ছি তারা কি আপার মোটর নিউরন না লোয়ার মোটর নিউরন? তারা কিন্তু অবশ্যই আপার মোটর নিউরন, সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যারাইজ করছে এবং অ্যান্টেরিয়র গ্রে হর্নে লোয়ার মোটর নিউরনে টার্মিনেট করে। তাহলে পিরামিডাল ট্র্যাক্ট একটা আপার মোটর নিউরন। আমরা পিরামিডাল ট্র্যাক্টের ক্লাসে দেখছিলাম যে পিরামিডাল ট্র্যাক্ট যারা ছিল তারা আমাদের সুপারফিশিয়াল যে রিফ্লেক্সগুলো ছিল বডির, সেই রিফ্লেক্সগুলো কিন্তু তারাই কন্ট্রোল করতো, মেনটেন করতো। তার মানে পিরামিডাল ট্র্যাক্ট যেহেতু সুপারফিশিয়াল রিফ্লেক্স মেনটেন করতো, আবার পিরামিডাল ট্র্যাক্টকে আমি বলতেছি তারাও একটা আপার মোটর নিউরন, এই জন্য কিন্তু আমরা বলি যে আপার মোটর নিউরনের ফাংশন হলো তারা সুপারফিশিয়াল রিফ্লেক্স কন্ট্রোল করবে। অন দ্য আদার হ্যান্ড লোয়ার মোটর নিউরন যারা আছে তারা বডির ডিপ রিফ্লেক্স যেগুলো আছে সেগুলো কন্ট্রোল করে, ডিপ রিফ্লেক্স। ওকে, তাহলে এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। ধরো কারো লোয়ার মোটর নিউরন টাইপ অফ লেশন হয়েছে, কি বলছি? লোয়ার মোটর নিউরন লেশন, অর্থাৎ তার লোয়ার মোটর নিউরন এইখানে ধরো কাইটা গেছে, কাটে তো আর না, ধরো কোনো একটা ইনজুরি হয়েছে, ইনজুরির কারণে লোয়ার মোটর নিউরনে সমস্যা হয়েছে, ইনজুর্ড হয়েছে, সেটা কাজ করতে পারতেছে না, ফাংশনিং আর নাই। ওকে, তাহলে এই লোয়ার মোটর যেহেতু তার ফাংশনিং নাই, তাহলে তার কি কোনো ডিপ রিফ্লেক্স থাকবে? না, তার ডিপ রিফ্লেক্সগুলো লস্ট হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এখন যদি কারো আপার মোটর টাইপ অফ লেশন থাকে, আপার মোটর টাইপ অফ লেশন মানে তার আপার মোটর যেটা আছে সেটা ইনজুর্ড হয়েছে, তাহলে আপার মোটর ইনজুর্ড হইলে লোয়ার মোটর কী হবে? লোয়ার মোটর তখন বস হয়ে যাবে, বলবে কি এই যা আমার অভিভাবক নাই, এখন আমি যা ইচ্ছা তাই করব, সে তো সুপার অ্যাক্টিভ হয়ে যায়। তখন তার ডিপ রিফ্লেক্স কী হবে? তখন তার ডিপ রিফ্লেক্স হবে সব এক্সাজারেটেড, বুঝতে পারছো? সব এক্সাজারেটেড হয়ে যাবে, অনেক বেশি রিফ্লেক্স থাকবে ডিপ রিফ্লেক্সগুলো, ঠিক আছে? এটা আমরা একটু পরেই দেখব। তাহলে আমরা আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন কী, ফাংশন কি, এগুলো দেখে ফেললাম। এবার আমরা চলে যাই বই থেকে আমরা এই পড়াটা পড়ে ফেলি। এই যে এটা সেম বুলিংগামের চ্যাপ্টার সেকশন 10 যেটা নার্ভাস সিস্টেম আছে সেটা 836 পেজে আছে। আমি তোমাদেরকে পিডিএফের এই পার্টটুক দিয়ে দিব না, সমস্যা নাই। তো এখানে বলছি কি আপার মোটর নিউরন কারা। আপার মোটর নিউরন, তিন টাইপ অফ নিউরনকে আপার মোটর নিউরন বলতেছি আমরা। মোটর নিউরন যারা সেরেব্রাল কর্টেক্সে যে মোটর নিউরনগুলো আছে, প্রাইমারি মোটর এরিয়া, প্রি মোটর এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, এদিকে যে নিউরনগুলো আছে। তারপর নিউরন ইন দ্য বেজাল গ্যাংলিয়া অ্যান্ড ব্রেন স্টেম এবং বেজাল গ্যাংলিয়া, এই দুই জায়গায় যেই নিউরনগুলো আছে তারাও আপার মোটর নিউরন। আচ্ছা, আরও কি বলছে? সেরেবেলামে যে নিউরনগুলো আছে, অ্যাজ এ হোল ব্রেন স্টেমে যে নিউরনগুলো আছে, বেজাল গ্যাংলিয়া যেগুলো আছে, সেরেব্রাল কর্টেক্সের যে নিউরনগুলো আছে তারা হলো আপার মোটর নিউরন।
ওকে, আপার মোটর নিউরন এখানে দেখো একটা কথা বলছে যে পিরামিডাল ট্র্যাক্ট যেগুলো আছে এরাও আপার মোটর নিউরনের পার্ট। আচ্ছা, এখানে আমরা একটু পড়ি। মোটর নিউরন ইন সেরেব্রাল কর্টেক্স হুইচ গিভ অরিজিন টু দ্য পিরামিডাল ট্র্যাক্ট বিলং টু দ্য পিরামিডাল সিস্টেম অ্যান্ড দ্য রিমেনিং মোটর নিউরনস বিলং টু দ্য এক্সট্রা পিরামিডাল। আচ্ছা, পিরামিডাল সিস্টেম কি, এক্সট্রা পিরামিডাল সিস্টেম কি, এই কথাটা এখানে বলছেন। আচ্ছা, এখান থেকে আমরা জানতে হবে এই কথাটাই যে আপার মোটর নিউরন যেটা আছে তারা কন্ট্রোল করে লোয়ার মোটর নিউরনকে। যে কথাটা আমি মাত্র বললাম যে আপার মোটর নিউরন কিন্তু লোয়ার মোটর নিউরনকে কন্ট্রোল করে, এটা এখানে লেখা আছে। আচ্ছা, এবার আমরা লোয়ার মোটর নিউরনটা পড়ি। দেখো, লোয়ার মোটর নিউরন কারা? মোটর নিউরনস আর দ্য, আচ্ছা, লোয়ার মোটর নিউরনস আর দ্য অ্যান্টেরিয়র গ্রে হর্ন সেলস। এই যে এখানে আমি বললাম যে অ্যান্টেরিয়র গ্রে হর্নে যেই সেলগুলো থাকে, সেই সেল বডি যেই এক্সনগুলো দেয়, সেই এক্সনগুলো যদি নিউরোমাসকুলার জাংশনে টার্মিনেট করে তাহলে এই পুরো নিউরনটাকে তুমি বলবা লোয়ার মোটর নিউরন। ওই কথাটা এখানে বলার চেষ্টা করতেছে যে লোয়ার মোটর নিউরনস আর দ্য অ্যান্টেরিয়র গ্রে হর্ন সেলস ইন স্পাইনাল কর্ড অ্যান্ড মোটর নিউরন অফ ক্রেনিয়াল নার্ভ। এই যে আমি বলছিলাম যে ক্রেনিয়াল নার্ভের যে মোটর নিউরন আছে, অকুলোমোটর যে কী বলে এটাকে আমাদের, অকুলোমোটর নার্ভ যেটা আছে, ক্রেনিয়াল নার্ভ, এটা তো একটা মোটর, তাই না? মোটর না, পিওরলি মোটর নার্ভ। তাহলে এই মোটর নার্ভটাও যেহেতু অ্যান্টেরিয়র গ্রে হর্ন থেকে অ্যারেস্ট করে নাই, তবে এই মোটর নার্ভটা যেহেতু সে একটা মাসেলকে ইনারভেট করে, তো তাকেও বলা হয় লোয়ার মোটর নিউরন। তো এই ধরনের ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই যারা আছে, যারা মোটর ফাংশনগুলো মেনটেন করে, তারাও লোয়ার মোটর নিউরন, এই কথাটা এখানে বলছে। ওকে, তো আলটিমেটলি লোয়ার মোটর নিউরনগুলো অবশ্যই ইনারভেট করতে হবে কোথায়? মাসেলকে। ওকে, লোয়ার মোটর নিউরনস আর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ আপার মোটর নিউরন। ওকে, এই কথাটা আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এইবার দেখো এখানে কত সুন্দর করে একটা চার্ট দিয়ে দিচ্ছে সেম্বলিংয়ের। এই চার্টগুলো আসলে খুব সুন্দর। এই চার্টটা তোমরা পড়ে ফেললে মোটামুটি আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন সম্পর্কে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি কী কী বলছে এখানে। এইখানে হলো আমাদের ইফেক্টস অফ আপার মোটর লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশন। আচ্ছা, তাহলে আপার মোটর নিউরন লেশন হইলে আর লোয়ার মোটর নিউরন লেশন হইলে কী কী ইফেক্ট হবে সেই কথাগুলো এখানে বলে নিছে। আচ্ছা, আমরা বলি তাহলে দেখো, প্রথমত মাসেল টোন। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে চিত্রটা দেখো, এই লালটা আপার মোটর নিউরন, সবুজটা লোয়ার মোটর নিউরন। তাহলে কারো যদি আপার মোটর টাইপ অফ লেশন হয়, আপার মোটর নিউরন কাজ করতেছে না, তাহলে তার কী হবে? আমি বলছিলাম যে লোয়ার মোটর নিউরন তখন আপার হ্যান্ড বস, সে কী করবে? তোমার মাসেলকে একবারে এক্সাগারেটেডভাবে কন্ট্রাকশন করবে। তাহলে তার মাসেল টোন কি বাড়বে না কমবে বলো তো? মাসেল টোন অবশ্যই বাড়বে, অনেক বেশি থাকবে। এটা এখানে লিখছে দেখো, মাসেল টোন আপার মোটর যদি নিউরন লেশন হয় তাহলে হাইপারটোনিয়া হবে। হাইপারটোনিয়া মানে কি? তোমার মাসেল টোন বেড়ে যাবে, তোমার মাসেল টোন যেটা বেড়ে যাবে, মাসেল টোন ইনক্রিজ থাকবে। ওকে, আচ্ছা, আর যদি লোয়ার মোটর টাইপ অফ লেশন হয় তাহলে কী হবে? এখানে দেখো লিখছে লোয়ার মোটর টাইপ অফ লেশন হলে কী হবে? যেহেতু তুমি যদি লোয়ার মোটর নিউরন লেশন হয়, লোয়ার মোটরটা যদি না কাজ করে তাহলে তো সে তোমার মাসেলরে এক্সাইটই করতে পারবে না। যদি তোমার শুধু আপার মোটর নিউরন থাকে, লোয়ার মোটর নিউরন না থাকে, তাহলে কি সে তোমার মাসেলরে এক্সাইট করতে পারবে? পারবে না। তাহলে আলটিমেটলি তোমার মাসেল টোন কি থাকবে? থাকবেই না। তাহলে মাসেল টোন থাকবে হাইপোটোনিয়া বা মাসেল টোন লস্ট। ঠিক বুঝছো? অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ লেশন, লেশনটার ডিগ্রি মানে কতটুকু হয়েছে, ইন্টেন্সিটি কতটুকু, তার উপর ভিত্তি করে হয় হাইপোটোনিয়া হবে অথবা মাসেল টোন লস্ট হবে। আচ্ছা, এবার আসো প্যারালাইসিস। কোন টাইপ অফ লেশনে কী ধরনের প্যারালাইসিস হয়? যদি কারো আপার মোটর টাইপ অফ নিউরন লেশন হয় তাহলে তার প্যারালাইসিসটার নাম কী হবে জানো? তুমি মাত্র বললা, যদি কারো আপার মোটর নিউরন লেশন হয় তাহলে তার মাসেল টোন বাড়বে। মাসেল টোন বাইরে গেলে কী হবে? তার মাসেলগুলো কন্ট্রাক্টেড থাকবে, রিজিড থাকবে। তাহলে এই ধরনের প্যারালাইসিসকে বলেন স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস। দেখো, প্যারালাইসিস শুনলে আমাদের মনে হইতেছে যে মাসেল টোন নাই, একবারে হাত পা পড়ে আছে, কাজ লড়াইতে পারতেছে না। তো এইটা কিন্তু প্যারালাইসিস মানে আসলে বুঝাইতেছে যে তোমার ওই অংশের উপর কোনো কন্ট্রোল নাই। এখন কন্ট্রোল না থাকার পর দুইটা ঘটনা ঘটতে পারে, ওই অংশটা একদম কী হবে? ইনহিবিটেড হয়ে পড়ে থাকবে অথবা ওটা স্টিমুলেটেড হয়ে কন্ট্রাক্টেড থাকবে। তাহলে তার উপর ভিত্তিতে দুই ধরনের প্যারালাইসিস আমরা বলি, একটাকে বলি স্পাস্টিক, একটাকে বলি ফ্ল্যাসিড। স্পাস্টিক কি? এখানে তোমার মাসেলগুলো স্পাজম করবে, মাসেল স্পাজম হয়ে থাকবে। ফ্ল্যাসিড কি? এখানে তোমার মাসেলগুলো একদম ফ্ল্যাসিড হয়ে থাকবে, একদম মানে কোনো স্পাস্টিসিটি থাকবে না, কোনো মাসেল টোন থাকবে না, একদম মাসেলগুলো লুজ হয়ে পড়ে থাকবে। ওকে, আমরা তাহলে একটু দেখি। এখানে আমি একটা ছবি রাখছিলাম, এই ছবিটা, হ্যাঁ, এটা যদি আমি এখানে নিয়ে আসি, দেখো এই লোকটার স্ট্রোকের পরবর্তী একটা স্পাস্টিসিটি ডেভেলপ করছে। কি হয়েছে তার? এটা ধরো তার রাইট, তাই না? এটা তার
রাইট বডির লেফট এরিয়া। তো তার রাইট হ্যান্ড যেটা আছে আর যে লেফট হ্যান্ড না রাইট আপার লিম আর লোয়ার লেফট আপার লিম যেটা আছে, লেফট আপার লিমটা নর্মালি রাখা আছে, কিন্তু রাইট আপার লিমটা দিয়ে খেয়াল করো তার এখানে নি জয়েন্টটাও ফ্লেক্সড, তার অ্যাঙ্কেল জয়েন্টটাও ফ্লেক্স, তার এই যে একদম তার এইগুলো এখানে কি আছে আমাদের কার্পাল মেটাকার্পাল সবগুলো দেখো একদম এই পুরো হ্যান্ডটাই তার একদম ফ্লেক্সড হয়ে আছে, তাই না? তো এই ধরনের প্যারালাইসিসকে আমরা বলি স্পাস্টিক প্যারালাইসিস। স্পাস্টিক, তুমি চাইলেও এই স্পাস্টিসিটি বা এই স্পাজমকে কমাইতে পারবে না, হার্টটা নর্মাল করতে পারবে না। তাহলে এটা কখন হয়? যদি কারো আপার মোটর নিউরন লেশন হয়। দেখো এই লোকটার কী হয়েছিল, স্ট্রোক হয়েছিল। স্ট্রোক যদি হয় তাহলে তোমার সেরেব্রাল কর্টেক্স বা সেরেব্রামের কোনো একটা এরিয়াতে সাপ্লাই থাকবে না। তাহলে ওই এরিয়াতে যদি সাপ্লাই না থাকে তাহলে কী হবে, ওই এরিয়া থেকে যে ফাইবারগুলো অ্যারেস্ট করছে সেই ফাইবারগুলো কাজ করতে পারতেছে না, অর্থাৎ আপার মোটর নিউরন টাইপ অফ লেশন কী হবে তার জেনারেট করবে, যার ফলে কী হবে লোয়ার মোটরগুলো যেগুলো আছে লোয়ার মোটর নিউরন সেগুলো হাইপার এক্সাইটেড থাকবে, সেগুলো তো তার অভিভাবকের কন্ট্রোল থেকে মুক্ত। তখন কী হবে, লোয়ার মোটর নিউরনগুলো তার মাসেল টোনকে ইনক্রিজ করে দেবে, হাইপার টোনিসিটি ডেভেলপ করে আলটিমেটলি মাসেল স্পাজম হবে এবং স্পাস্টিক প্যারালাইসিস ডেভেলপ করবে। বুঝতে পারছো? আচ্ছা, স্পাস্টিক প্যারালাইসিসের আর কোনো ছবি রাখছিলাম, আচ্ছা এই ছবিটা একটু দেখি। এইখানে এই ছবিটা তুমি দেখতে পারো। আমি তোমাদের বললাম যে দুই টাইপের প্যারালাইসিস আছে, তাই না? একটা হলো স্পাস্টিক প্যারালাইসিস আর একটা হলো ফ্ল্যাসিড। এটা হলো স্পাস্টিক। তো আমি দেখলাম যে আমাদের যদি আপার মোটর টাইপ অফ লেশন হয় তাহলে স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস ডেভেলপ করে, বুঝছো? ওকে। আর যদি লোয়ার মোটর নিউরন লেশন হয় তাহলে তার মাসেলে কোনো টোনই থাকবে না, হাইপোটোনিয়া হবে, মাসেল টোন লস্ট হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট তার মাসেলগুলো কী হবে, ফ্ল্যাসিড হয়ে যাবে, একদম ঢিলে ঢালা হয়ে পড়ে থাকবে। এটাকে বলে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস। দেখি এটা ছবি, এই যে দেখো এই লোকটার এই বাম পাশে যিনি আছেন তার দেখো বডির এই পাশটা ওকে, এটা কিন্তু এই পাশটা নীল করা। দেখো এইখানে তার এটা ধরো তার লেফট হ্যান্ড, যে লেফট হ্যান্ডটা দেখো কি নর্মালি রাখা, কিন্তু রাইট হ্যান্ডটা দেখো একদম পড়ে আছে। আবার দেখো লেফট লেগ যেটা আছে এটাও নর্মাল, কিন্তু লেফট এই পাশে রাইট লেগটা একটু নিচের দিকে। বুঝতে পারছো? মানে এখানে আমি ফ্ল্যাসিড প্যারালাইসিসের সুন্দর ছবি পাই নাই, তো ওই জন্য এই ছবিটা রাখছি। দেখা যাবে যে স্পাস্টিক ফ্ল্যাসিড প্যারালাইসিস হলে তুমি চাইলেও এটাকে সোজা করতে পারবে না, এই জিনিসটা একদম পড়েই থাকবে এভাবে। নর্মালি প্যারালাইসিস হলে যেটা হয় যে হাত পায়ের উপরে কোনো কন্ট্রোল থাকে না, সেগুলো নর্মালি পড়ে থাকে, তো এটাকে বলা হয় কিন্তু আবার ফ্ল্যাসিড প্যারালাইসিস। এই যে আর স্পাস্টিক হলে কী হবে, এই দেখো এই জিনিসটা এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এই জায়গাটা কন্ট্রাক্টেড, এই জায়গাটা একদম কন্ট্রাক্টেড, এটা হলো স্পাস্টিক। তাহলে এটা হয়েছে তার লোয়ার মোটর নিউরন লেশন, আর এটা হচ্ছে তার আপার মোটর নিউরন লেশন। বুঝতে পারছো? ওকে। আচ্ছা এবার আসো ওয়েস্টেজ অফ মাসেল ওয়েস্টেজ হবে কখন? ওয়েস্টেজ মানে হলো তোমার মাসেলগুলো ফাইবারগুলো ডিজেনারেট করতে থাকবে, নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা কারো যদি আপার মোটর নিউরন লেশন হয় তাহলে তার কি হবে, লোয়ার মোটর নিউরনগুলো এক্সাইটেড থাকবে, মাসেল হাইপারটোনিয়া হবে। তাহলে সেক্ষেত্রে তার ওয়েস্টেজ অফ মাসেল অকার্স অবশ্যই, কিন্তু সেটা কম, লেস, তেমন হয় না। কিন্তু কারো যদি লোয়ার মোটর নিউরন লেশন হয় তাহলে তার আসলে ওয়েস্টেজ অফ মাসেল হয় খুব ভালো রকমের, কারণ লোয়ার মোটর নিউরন লেশন যদি হয় তাহলে তার মাসেলে কোনো সাপ্লাই থাকবে না। মাসেলে কোনো সাপ্লাই না থাকলে মাসেল টোন থাকবে না, মাসেলে কোনো অ্যাক্টিভিটি থাকবে না। যদি তুমি একটা মাসেল অনেকদিন না নড়াচড়া করো, মুভমেন্ট না করো, তাহলে আলটিমেটলি কী হবে, ধীরে ধীরে সেই মাসেলে ওয়েস্টেজ হবে। এই ব্যাপারটা সাধারণত লোয়ার মোটর নিউরন লেশনে হয়, আপার মোটর নিউরন লেশনে হয় না। ওকে। আচ্ছা এবার আসো সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো কী হবে। সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো কন্ট্রোল করে কারা? সুপারফিশিয়াল রিফ্লেক্স কন্ট্রোল করে হলো আমাদের আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন কারো যদি আপার মোটর নিউরন লেশন হয় তাহলে তার সুপারফিশিয়াল রিফ্লেক্স কি থাকবে না, সেগুলো লস্ট হয়ে যাবে। আর যদি কারো লোয়ার মোটর নিউরন লেশন হয় তাহলে কী হবে, তাও সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো লস্ট হয়ে যায়। আচ্ছা আর যদি কারো আপার মোটর নিউরন লেশন হয় তাহলে তার ডিপ রিফ্লেক্স কী হবে? দেখো ডিপ রিফ্লেক্সগুলো কন্ট্রোল করে কে? লোয়ার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন লেশন হলে লোয়ার মোটর নিউরন তো তখন বড় ভাই, সেই বস, তাহলে সে হাইপার এক্সাইটেড থাকবে, যার ফলে ডিপ রিফ্লেক্সগুলো সব এক্সাজারেটেড থাকবে, অনেক বেশি বেশি হবে। আর যদি লোয়ার মোটর নিউরন লেশন হয়ে যায় তাহলে ডিপ রিফ্লেক্সগুলোও হারিয়ে যাবে। ওকে। আচ্ছা ক্লোনাস একটা আলাদা, এটাও একটা রিফ্লেক্স, এটা হলো অ্যাবনর্মাল রিদমিক মাসেল কন্ট্রাকশন হয়, বুঝছো? রিদমিক এবং অ্যাবনর্মাল। ক্লোনাসের সুন্দর সুন্দর ভিডিও আছে ইউটিউবে, তোমরা এই ক্লাসটা করার পর ক্লোনাস দিয়ে সার্চ দিও। এখানে কি হয়, সাধারণত যদি কারো আপার মোটর নিউরন লেশন হয় তাহলে তার কি হয়, লোয়ার মোটর নিউরন যেটা থাকে তারা বস হিসেবে কাজ করে, তারা সবাইকে এক্সাইটেড রাখে। তো দেখা যায় অনেক সময় আপার মোটর নিউরন লেশন হলে কারো এই লোয়ার মোটর নিউরন যেহেতু এক্সাইটেড থাকে এই জন্য বডির অনেক মাসেল কী হয়, বিশেষ করে আমাদের লেগের কিছু মাসেল আছে, এইসব মাসেলগুলো
কন্ট্রাক্টেড থাকে, এই যে হাইপার স্টিমুলেটেড থাকে, বা কি বলা হয় যে স্পাস্টিক টাইপের প্যারালাইসিস ডেভেলপ করে, এবং তাদের এই স্পাজমটা রিদমিক হয়। দেখা যায় এই কন্ট্রাক্ট করতেছে আবার নাই, আবার কন্ট্রাক্ট করতেছে আবার নাই। তো এই রিদমিক ঘটনাটাকে বলতেছে ক্লোনাস। এটা সবসময় আপার মোটর নিউরন লেশন হলেই হয়। লোয়ার মোটর নিউরন লেশন হলে এটা অ্যাবসেন্ট থাকে, কারণ লোয়ার মোটর নিউরন লেশন হলে তখন তো তার মাসেল ফ্ল্যাসিড হয়ে যায়, তখন তো কন্ট্রাকশন, আবার কন্ট্রাকশন হবে না, আবার কন্ট্রাকশন হবে, আবার কন্ট্রাকশন হবে না, এই ঘটনা ঘটার চান্সই নাই, কারণ তার লোয়ার মোটর নিউরনই নাই। বুঝছো? ওকে, এই ব্যাপারগুলো জানলেই হবে এখান থেকে আমাদের কী কী ইফেক্ট হয়, ক্লিনিক্যাল অবজারভেশন। ওকে, তাহলে আমাদের লোয়ার মোটর নিউরন, আপার মোটর নিউরন কি, তাদের লেশন, এই ব্যাপারটা পড়া শেষ। এবার আমরা চলে যাবো আমাদের আজকের ক্লাসের সেকেন্ড টপিক, স্পাইনাল কর্ড লেশন। তার আগে এইখান থেকে একটা জিনিস পড়ে চাই, এখানে এই চারটা হ্যাঁ, এই চারটা খুব কাজের। এটা একটু দেখো, মোনোপ্লেজিয়া, ডাইপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, এই ব্যাপারগুলো কি কজ এখনই দেখার দরকার নেই, আমরা আগে ব্যাপারগুলো কি তাই পড়ি। মোনোপ্লেজিয়া মানে কি, প্যারালাইসিস অফ ওয়ান লিম। ধরো তোমার না, ধরো কারো একজনের শুধুমাত্র ডান হাত, মানে ডান আপার লিম যেটা আছে, রাইট আপার লিম প্যারালাইসিস হয়েছে, তাহলে সেটা মোনোপ্লেজিয়া। আবার ধরো কারো রাইট আপার লিম প্লাস লেফট আপার লিম, মানে বোথ আপার লিম প্যারালাইসিস হয়েছে, তাহলে সেটাকে বলে ডাইপ্লেজিয়া। ঠিক আছে? আর হেমিপ্লেজিয়া কি? হেমিপ্লেজিয়া হলো যদি কারো রাইট আপার লিম সাথে রাইট লোয়ার লিম, অথবা লেফট আপার লিম সাথে লেফট লোয়ার লিম, মানে বডির রাইট হাফ অথবা লেফট হাফ প্যারালাইসিস হয়ে গেছে। ধরো এটা একটা মানুষ, তার এই রাইট বা লেফট যে কোনো এক পাশ, ধরো আমি যেখানে বললাম এই রাইট প্যারালাইসিস হয়ে গেছে, রাইট পাশ, তাহলে এটা হলো তার হেমিপ্লেজিয়া, প্যারালাইসিস অফ দ্য আপার লিম অ্যান্ড লোয়ার লিম অফ ওয়ান সাইড। প্যারাপ্লেজিয়া কি? প্যারালাইসিস অফ লোয়ার হাফ অফ দ্য বডি। ধরো এটা একটা লোক, তার শুধু বডির লোয়ার হাফ প্যারালাইসিস হয়ে গেছে, লোয়ার হাফ, তাহলে এটা হলো প্যারাপ্লেজিয়া। আর একটা হলো কোয়াড্রিপ্লেজিয়া বা টেট্রাপ্লেজিয়া, এটা কি তার চারটা লিম্বি প্যারালাইসিস, 2 হাত 2 পা। ওকে, এটা একটা সুন্দর ছবি আছে, এই যে এই ছবিটা দেখো। মাত্র আমরা বললাম প্রথমে যে মোনোপ্লেজিয়া। মোনোপ্লেজিয়া মানে কি, এই দেখো শুধু ওই যে হলুদ অংশ দিয়ে এখানে প্যারালাইসিস হয়েছে, শুধুমাত্র তার এই যে ডান হাত প্যারালাইসিস হয়েছে, এটা মোনোপ্লেজিয়া। আচ্ছা, এটা কি? বডির লোয়ার হাফ প্যারালাইসিস হয়ে গেছে, এটাকে আমরা মাত্র কি বললাম? প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া। তারপর ধরো এটা বডির শুধুমাত্র এক পাশের আপার আর্ম, আপার লিম আর লোয়ার লিম প্যারালাইসিস হয়েছে, এটাকে কি বলে? এটা বলে হেমি। হেমি মানে কি? অর্ধেক। হেমিপ্লেজিয়া বলে এটাকে, হেমিপ্লেজিয়া, এই যে লেখা আছে এখানে। তারপর এটা কি? শুধুমাত্র উপরের, মানে শুধুমাত্র আপার লিম্বের 2টা আপার লিম অথবা 2টা লোয়ার লিম, সাধারণত 2টা আপার লিম যদি প্যারালাইসিস হয়, এটাকে আমরা বলি ডায়াপ্লেজিয়া। ডায়াপ্লেজিয়া। আর এটাকে বলে কোয়াড্রিপ্লেজিয়া, তোমার 4টা লিম্বই প্যারালাইসিস হবে। ওকে, আচ্ছা, এটা আমরা জেনে রাখলাম, কাজে লাগবে আমাদের। এইগুলো কিছু আসলে টার্মিনোলজি, দেখবা তোমরা ফিজিওলজি পড়বা যখন, তখনও এই টার্মগুলো কাজে লাগবে। মেডিসিন যখন পড়বা তখনও, সার্জারি, নানান সময় এই টার্মগুলো কাজে লাগে, এই জন্য আমাদের দেখে রাখা। একটু পরেও কাজে লাগবে। আমরা স্পাইনাল কর্ড লেশন এখন পড়বো, তো এখানেও কাজে লাগবে। আসো, আজকের আমাদের মেইন টপিক আমরা ঢুকতেছি, স্পাইনাল কর্ড লিশন। আচ্ছা, এটা আমি তোমাদের সিম্বলিঙ্গাম থেকেই পড়াই, এটা আমি একটু পেজটা বের করি। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের পড়াশোনা শুরু, স্পাইনাল কর্ড লেশন। আচ্ছা, এখন আমাদের স্পাইনাল কর্ডের লেশন কী কী টাইপের হইতে পারে, এটা আমাদের মূল পড়াশোনা। আসো আমরা দেখি। আমরা এখানে আমাদের সেই ব্রেন নার্ভাস সিস্টেমটা আঁকি। ধরো এইটা হলো তোমার ব্রেইন, সুন্দর হলো না? পন্স, মেডুলা, সেরেবেলাম,
ওকে, আচ্ছা এবার স্পাইনাল কর্ডে আমাদের 4 টাইপের লেশন হইতে পারে। কীরকম? একটা হইতে পারে যে তোমার এই স্পাইনাল কর্ডটা কারো, স্পাইনাল কর্ডে আমাদের অনেক ফাইবার আছে, তাই না? আমরা পড়ছি যে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্টস আছে, আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্টস আছে। তো কারো কারো হইতে পারে যে এই স্পাইনাল কর্ডটা কমপ্লিটলি কোনো একটা ইনজুরির কারণে আলাদা হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। এটাকে বলে কমপ্লিট ট্রানসেকশন। কমপ্লিট ট্রানসেকশন, এই যেখানে দেখো কমপ্লিট ট্রানসেকশন। আর কারো কারো হইতে পারে ইনকমপ্লিট ট্রানসেকশন, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কমপ্লিটলি স্পাইনাল কর্ডটা আলাদা হয়ে ডিটাচ হয়ে যায় নাই, বাট এখানে ইনজুরি হওয়ার কারণে, ধরো ক্রাশ ইনজুরি হয়েছে, যাতা লাগছে, ওখানে খুব বেশি ফোর্স অ্যাপ্লাই হওয়ার কারণে ওইখানে ইনজুরিটা হয়েছে, একদম আলাদা হয়ে যায় নাই, তবে ভালো রকম ইনজুরি হয়েছে। এটাকে বলা হয় ইনকমপ্লিট ট্রানসেকশন। মানে অনেক মেজর কিছু ফাইবার হয়তো ছিঁড়ে গেছে, দেখে 100টা ফাইবারের ভিতরে হয়তো 90টা বা 80টা ফাইবার ছিঁড়ে গেছে, বুঝতে পারছো? বাকি হয়তো 10-15টা ফাইবার অ্যাটাচ আছে। এটাকে বলতেছি আমরা ইনকমপ্লিট ট্রানসেকশন। আরেকটা হইতে পারে হেমিসেকশন। হেমিসেকশনটা কি হইতে পারে? যে এই অর্ধেক হাফ অথবা এই অর্ধেক হাফ আলাদা হয়ে গেছে বা কাইটা গেছে বা ডিটাচ হয়ে গেছে, ইনজুর হয়েছে, এটাকে বললাম আমরা হেমিসেকশন। আরেকটা হইতে পারে স্পাইনাল কর্ডে কিছু ডিজিজ আছে, এই ডিজিজ যারা জিনিসটা আমাদের একদমই লাগে না এখানে, ফিজিওলজিতে আমাদের মেইনলি এই পার্টটুক লাগে, ঠিক আছে? ডিজিজগুলো আমরা অ্যানাটমিতে স্পাইনাল কর্ডের এমব্রায়োলজির সাথে বিশেষ করে এটা রিলেটেড। বাকি এই 3টা হলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। এই 3টার ভিতরেও মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের এই হেমিসেকশন। এবং আলটিমেটলি তোমাকে প্রফে কার টার্মে এটা জিজ্ঞেস করবে, এই কমপ্লিট ট্রানসেকশন ইনকমপ্লিট ট্রানসেকশন ধরেই না, কারণ হেমিসেকশনের ভিতরেই অনেক পড়া আছে। ওকে, তাও আমরা একটু দেখে যাই, বইয়ে আছে। কমপ্লিট ট্রানসেকশনটা তাহলে কি? আমি বললাম যে কমপ্লিট ট্রানসেকশন মানে একদম কমপ্লিটলি এটা আলাদা হয়ে গেছে। এটা কীভাবে হইতে পারে? কারো বুলেট ইঞ্জুরি হইতে পারে, বুলেট ইঞ্জুরির কারণে স্পাইনাল কর্ড দেখা যায় ফাইবারগুলো সব ছিঁড়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্টের কারণে হইতে পারে। ওকে, আচ্ছা, যদি কারো কমপ্লিট ট্রানসেকশন হয়, অথবা কমপ্লিট ট্রানসেকশন হোক বা ইনকমপ্লিট ট্রানসেকশন হোক, যদি ট্রানসেকশন হয়, ফাইবারগুলো একদম এইপার ওইপার একদম কী বলে এখানে এদিক দিয়ে যায় এদিক দিয়ে বের হয়ে যায়, এরকম একটা ইনজুরি হয়, তাহলে সেই ইনজুরিতে 3টা ঘটনা ঘটে নর্মালি। কী ঘটনা ঘটে? প্রথমত স্পাইনাল শক হয়, দেখা যায় শক হয়। শক মানে কি? শক মানে কিন্তু ফিজিওলজিতে শকের ডেফিনেশন পড়ছো, তাই না? সিভিএস কার্ডে হাইপোটেনশন হয়, মানে ব্লাড প্রেশার অনেক বেশি কমে যায়, পালস কমে যায়, তাই না? শক হয়। আর আরেকটা হয় রিফ্লেক্স অ্যাক্টিভিটি। শক হওয়ার পর কিছুক্ষণ পর দেখা যায় যে তার আবার স্পাইনাল কর্ডের কাজগুলা বা ফাংশনগুলো ব্যাক করতে শুরু করে, আর শেষে যায় কী হয়? রিফ্লেক্স ফেইলোর, অর্থাৎ কিছু ফাংশন আলটিমেটলি একবারে প্রপারলি ব্যাক করেই না, সেই ঘটনাটা বলতেছে আমরা রিফ্লেক্স ফেইলোর। তাহলে 3টা ঘটনা আমরা দেখি। তাহলে কি হইতে পারে? কারণ যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়, তাহলে ইনজুরির কারণে তার শক ডেভেলপ করবে, এরপর কিছুক্ষণ পর হয়তো সেই ইনজুরির কারণে যা যা লস হয়েছে তার মধ্যে কিছু ফাংশন ব্যাক করতে পারে, আর কিছু ফাংশন একদমই ব্যাক করবে না, সেটা হলো রিফ্লেক্স ফেইলোর। ওকে, তাহলে স্পাইনাল শক যখন হয়, স্টেজ অফ স্পাইনাল শক, এই ঘটনায় কি হয়? তার লিম্বগুলো প্যারালাইসিস হয়ে যাবে। এখন ডিপেন্ডিং অন দ্য সাইট অফ ইনজুরি, ধরো কারো যদি এই সার্ভাইকাল সেগমেন্টে, ধরো এটা সার্ভাইকাল সেগমেন্টে যদি কারো এই ট্রানজেকশনটা হয়, তাহলে কি হবে বলো তো? তার কিন্তু আপার লিম লোয়ার লিম সব একদম প্যারালাইসিস হয়ে যাবে। ধরো কারো যদি লাম্বার সেকশনের ট্রানজেকশন হয়, তাহলে তো তার আপার লিম বাইচে যাবে। তাহলে এরকম ডিপেন্ডিং অন দ্য সাইট অফ ইনজুরি তার কোয়াড্রিপ্লেজিয়া হইতে পারে, প্যারাপ্লেজিয়া হইতে পারে, যেগুলো আমরা মাত্র পড়লাম। আচ্ছা, এরপর আসো, কি হবে? ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে। আচ্ছা, এই যে প্যারালাইসিসগুলো হবে না, এই প্যারালাইসিসের কারণে তার আসলে স্পাস্টিক প্যারালাইসিস ডেভেলপ করবে না, একদম ফ্ল্যাসিড প্যারালাইসিস ডেভেলপ করবে, ঠিক আছে? তার আপার মোটর লোয়ার মোটর সবগুলো মোটর নিউরনেই হ্যাম্পার্ড হবে বা ইনজুরি হবে, স্টিফনেসগুলো হারিয়ে যাবে। ওকে, আর কি হইতেছে? রিফ্লেক্সগুলো হারিয়ে যাবে, হ্যাঁ, সেন্সেশন হারা যাবে অবশ্যই। ডিসেন্ডিং ট্র্যাক্ট ইনজুরি হইলে প্যারালাইসিস হবে, আর অ্যাসেন্ডিং ট্র্যাক্ট ইনজুরির কারণে তার সেন্সেশনগুলো সেরেব্রাল কর্টেক্সে যাইতেছে না। আচ্ছা, কিছু ভিসারাল অর্গান খুবই কি হয়? বেশিভাবে ইফেক্টেড হয়। তার মধ্যে একটা হলো আমাদের ইউনারি ব্লাডার, একটা হলো রেকটাম, এরা প্যারালাইসিস হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের হার্ট রেট দেখা যাবে কি হবে যখন তোমার এরকম স্পাইনাল কর্ড ইনজুরি হয়। তোমরা জানো যে স্পাইনাল কর্ডের এই দিকে আমাদের সার্ভাইকাল সেগমেন্টের আশেপাশে সার্ভাইকাল কিছু গ্যাংলিয়া থাকে, তাই না? তো সার্ভাইকাল গ্যাংলিয়াগুলো থেকে সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থাকে, সেই সিম্প্যাথিক গ্যাংলিয়া থেকে আমাদের হার্টের সিম্প্যাথিক সাপ্লাই অ্যারাইজ করে। তাহলে যদি কারো স্পাইনাল কর্ডে ইনজুরি হয়, দেখা যায় সার্ভাইকাল সিম্প্যাথিক গ্যাংলিয়া যেহেতু স্পাইনাল কর্ডের পাশেই থাকে, এইগুলো ইনজুর্ড হয়, যার ফলে তোমার হার্টের যে সিম্প্যাথিক সাপ্লাই আছে সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে তার প্যারাসিম্প্যাথিক সাপ্লাইটা তখন আপার হ্যান্ড নিয়ে নেবে। এখন
হার্টের ক্ষেত্রে প্যারাসিম্প্যাথিক সাপ্লাইটা কী হয়, ভেগাস নার্ভ দিয়ে হয়। তো ভেগাস নার্ভ তখন কি থাকবে, ইনটেক থাকবে। আর ভেগাস নার্ভের কাজ কী, বা প্যারাসিম্প্যাথিক সাপ্লাইয়ের কাজ কী, হার্ট রেট কমানো, তাই না? এই তখন দেখা যাবে তার হার্ট রেটটা কমে গেছে। এই কারণে কিন্তু আমরা এই পুরো ঘটনাটা বলতেছি শক, কিন্তু শক কিন্তু আলটিমেটলি করতেছে তোমার এই হার্ট রেট কমে যাবে, এখান থেকে আলটিমেটলি শক ডেভেলপ করবে। আচ্ছা, ভেনাস রিটার্নে কী হবে, ভেনাস রিটার্নে ইম্প্যাক্টটা পড়বে ইনডিরেক্ট ইম্প্যাক্ট। কীভাবে? কারণ আমরা জানি যে আমাদের ভেনাস রিটার্নের সাথে মাসেলের খুব ভালো রিলেশন আছে। আমরা অ্যানাটমির মানে লোয়ার এক্সট্রিমিটি যখন পড়ছি, সেখানে আমরা দেখছি যে আমাদের কিছু কাফ মাসেল আছে, তাই না, পায়ের ভিতরে। সেই কাফ মাসেলগুলো যখন কন্ট্রাক্ট করে বা আমরা হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করি, তখন সেইটার ভিতরে থাকা আমাদের যেই সাইনোসয়েডে কিছু ভেন থাকে, সেই ভেনগুলো থেকে আমাদের ভেনাস রিটার্ন বাড়ে মাসেল কন্ট্রাক্ট করলে। তাহলে আমরা দেখতেছি যে মাসেলগুলো যদি কন্ট্রাক্ট করে তাহলে ভেনাস রিটার্নে সেটা হেল্প করে। এখন তোমার এই টাইপের প্যারালাইসিস যখন হয় বা কমপ্লিট ট্রানজেকশন হয়, তখন তোমার মাসেল কী হয়ে গেছে, ফ্ল্যাসিড হয়ে গেছে, কন্ট্রাক্ট করতে পারতেছে না, তাহলে তোমার ভেনাস রিটার্ন কী হবে, কমে যাবে। এই ঘটনা এখানে বলছে। ব্লাড প্রেশারে কী হবে, ব্লাড প্রেশারে কয়েকটা ঘটনা ঘটতে পারে। দেখো, আমাদের যেই ব্লাড ভেসেলের সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিক্টর ফাইবার আছে, ব্লাড ভেসেলের সিম্প্যাথেটিক ফাইবারগুলো ভেসোকনস্ট্রিকশন করে। তো এই ভেসোকনস্ট্রিক্টর ফাইবার যারা আছে, তারা স্পাইনাল কর্ড থেকে অ্যারাইজ করে মূলত T1 থেকে লাম্বার 2 এই সেগমেন্ট থেকে। তাহলে কারো যদি লাম্বার 2 সেগমেন্টের নিচে কমপ্লিট ট্রানজেকশন হয়, তাহলে তো তার কোনো ইফেক্টই পড়বে না, তাই না? কিন্তু কারো যদি এই যে T1 উপরে, মানে T1 থেকে L2 হলো তোমার এই সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিক্টরের অরিজিন হইতেছে। যদি কারো T1 উপরে তাহলে ট্রানজেকশনটা হয়, তাহলে তার কি হবে, এই T1 L2 সাথে সেরেব্রাল কর্টেক্সের বা আপার মোটরের কি হবে, সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, যোগাযোগ বন্ধ হয়ে গেলে তখন তোমার আপার মোটর আর তোমার এই সিম্প্যাথিক ভেসোকনস্ট্রিক্টরের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবে না, যার ফলে সিম্প্যাথিক ভেসোকনস্ট্রিক্টর কাজ করতে পারবে না। এই যে দেখো এখানে লেখা আছে কাট অফ ফ্রম দ্য আপার হায়ার মিডুলারি। এর ফলে তোমার এই ব্লাড ভেসেলের রেগুলেশনটা হবে না, যার ফলে আলটিমেটলি তোমার ব্লাড প্রেশার ফল করবে। ঠিক আছে, এখানে লেখা আছে যে ব্লাড প্রেশার ফলস ড্রাস্টিক্যালি। ওকে, কমপ্লিট ট্রানজেকশন হলে আরেকটা ঘটনা ঘটে। যদি কারো কমপ্লিট ট্রানজেকশন হয় অ্যাট দ্য লেভেল অফ দ্য সার্ভাইকাল রিজিয়ন, তাহলে আমরা পড়ছিলাম যে সার্ভাইকাল রিজিয়নের থেকে আমাদের ডায়াফ্রামের যেই সাপ্লাইটা আছে সেটা কি হয়, অরিজিন করে। তাহলে ডায়াফ্রাম তখন তার প্যারালাইসিস হয়ে যাবে। আর কারো যদি ডায়াফ্রাম প্যারালাইসিস হয়, তাহলে তো তার মেইন রেসপিরেটরি মাসেলই হলো আমাদের ডায়াফ্রাম। তাহলে তার কী হবে, রেসপিরেটরি যেই ফাংশনটা হ্যাম্পার হবে, তাহলে সে কি রেসপিরেশন করতে পারবে না। তো আলটিমেটলি তার কিন্তু রেসপিরেটরি ফেইলারও ডেভেলপ করবে, রেসপিরেটরি প্যারালাইসিস অফ দ্য রেসপিরেটরি মাসেল হবে। ওকে, এই ঘটনাগুলো ঘটবে ফার্স্ট স্টেজে। এবার সেকেন্ড স্টেজে কী হবে, কিছু ফাংশন ব্যাক করা শুরু করবে। যে এটাকে বলা হয় স্টেজ অফ রিকভারি। এই ব্যাপারগুলো আমাদের আসলে এত ডিটেলস জানার প্রয়োজন নাই, তাও এখানে আমি যেগুলো হাইলাইট করে রাখছি এগুলো একটু দেখো তোমরা। দেখো, আফটার 3 মাস পরে মোটামুটি আমাদের ফ্লেক্সর মাসেল যেগুলো আছে, সেগুলোতে আস্তে আস্তে সব অ্যাক্টিভিটি রিটার্ন করা শুরু করবে। ওকে, তাহলে আমাদের কী হবে, এই ফ্লেক্সর মাসেল যখন অ্যাক্টিভিটিগুলো রিটার্ন করে, তখন একটা ঘটনা ঘটে, তাকে বলা হয় প্যারাপ্লেজিয়া ইন ফ্লেক্সন। মাসেলগুলো ফ্লেক্সড অবস্থায় থাকে অনেক দিন। ওকে, এরপর আমাদের যে প্রথম রিফ্লেক্স যেটা ব্যাক করে, সেটা হলো বেবিনস্কি সাইন। বেবিনস্কি সাইন কি আমরা দেখব। আচ্ছা, এবার হলো স্টেজ অফ রিফ্লেক্স ফেলিওর কি, এখানে আসলে কিছু রিফ্লেক্স একদম টোটালি ব্যাক করে না, ওই ব্যাপারটা এখানে লেখা আছে। ওকে, তাহলে কমপ্লিট ট্রানজেকশন আমাদের এই ব্যাপারগুলো হয়। এখান থেকে ইম্পর্টেন্ট মনে রাখার মতো বিষয় হলো আমাদের যে এই স্পাইনাল শকের স্টেজে কী ঘটতেছে, এগুলো একটু মনে রাখতে পারো। আচ্ছা, আর ইনকমপ্লিট ট্রানজেকশন যদি হয় তাহলে কী হবে, তাহলে সেম ওই 3টা ঘটনা ঘটবে। স্টেজ অফ স্পাইনাল শক হবে, স্টেজ অফ রিফ্লেক্স অ্যাক্টিভিটি, আর স্টেজ অফ রিফ্লেক্স ফেইলিওর। স্পাইনাল শকের ঘটনাগুলো সেম কমপ্লিট ট্রানজেকশনের মতো। আর রিফ্লেক্স অ্যাক্টিভিটিতে কী হয়, যখন কমপ্লিট ট্রানজেকশন হয়েছিল তখন আমরা দেখছিলাম যে ফ্লেক্সর মাসেলে সবার প্রথমে আমাদের এই মাসেল টোনগুলো ব্যাক করে, কিন্তু ইনকমপ্লিট ট্রানজেকশন হইলে সেইটা প্রথমে ব্যাক করে হলো আমাদের এক্সটেনসর মাসেলগুলোতে। এই যে এটা জেনে রাখো আপাতত, আর কিছু জানার দরকার নাই। এইবার আমরা চলে আসি আমাদের মেইন পড়ায়, যেটা হলো আমাদের হেমি সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইনফিনিটি স্টার ফর বোথ রিটেন অ্যান্ড ভাইবা। এটা যদি কারো প্রফে যদি থেকে সিএনএস থেকে প্রশ্ন যখন ধরবে, স্পাইনাল কর্ডে ঢুকলেই এটা ধরবেই হেমি সেকশন হইলে কী হয়। আর হেমি সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড হইলে যেই সিমটমগুলো ডেভেলপ করে, সেই সিমটমগুলোকে একসাথে বলা হয় ব্রাউন সিকোয়ার্ট সিনড্রোম। ওকে, আচ্ছা, আমরা একটু এটা এখন পড়ার চেষ্টা করি। এটা এখান থেকে না দেখায় আমি যদি ড্রয়িং করে পড়াই, তাহলে আমি আই গেস এটা বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানে চলে আসি।
আচ্ছা, হেমি সেকশনের ক্ষেত্রে আমরা কয়েকটা ফাইবার একটু বিশেষভাবে মনে রাখবো। দেখো আমাদের ডিসেন্ডিং ফাইবার আছে অনেকগুলো, অ্যাসেন্ডিং ফাইবার আছে অনেকগুলো। তো সবগুলো ফাইবারে কিন্তু এফেক্টেড হবে, তাই না? আমরা পড়ছি আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্টের ভিতরে পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আছে। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের ভিতরে আমাদের কিছু ট্র্যাক্ট আছে সেরিব্রাল কর্টেক্সে যায়, এখানে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আছে। কেউ আছে মিড ব্রেইন সেরেবেলামে যেতেছে, স্পাইনোটেক্টাল ট্র্যাক্ট ছিল, স্পাইনো অলিভারি, স্পাইনো ভেস্টিবুলার, স্পাইনো সেরেবেলার। তো এই সবগুলো ট্র্যাক্টই কিন্তু আলটিমেটলি যদি আমি হেমি সেকশন করি তাহলে এক পাশের এই সবগুলো ট্র্যাক্টে আমাদের হ্যাম্পার হবেই, তাই না? তো এখন কখন কোন ফাইবারটা হ্যাম্পার হইতেছে তার ভিত্তিতে কিছু সিমটম ডেভেলপ করবে, সেগুলো আমরা পড়ি। একদম একটা সিম্পল ছবি আঁকবো এখানে। ধরো আমি তোমাকে আমাদের কনসার্ন থাকবে হলো হেমি সেকশনের ক্ষেত্রে কয়েকটা মেইন ট্র্যাক্ট আমাদের কনসার্ন কী থাকবে? আমাদের কনসার্ন থাকবে, আমরা পিরামিডাল ট্র্যাক্ট নিয়ে ভাববো যে পিরামিডাল ট্র্যাক্ট এর কী অবস্থা। আমরা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নিয়ে ভাবতে পারি। আর হলো আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কিন্তু আরেকটা পড়ছিলাম, মনে আছে? ডরসাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেটা এটা হলো অ্যান্টেরিয়র ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আর ডরসাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের নাম কি ছিল? ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনেটাস। হ্যাঁ, ওই ফ্যাসিকুলাস কিউনেটাসের আরেকটা নাম আছে। ফ্যাসিকুলাস গ্র্যাসিলিসকে বলা হয় ট্র্যাক্ট অফ গল, আর ফ্যাসিকুলাস কিউনেটাসকে বলা হয় ট্র্যাক্ট অফ বার্ডিক। তো আমরা এই দুটো জিনিস নিয়ে একটু কনসার্ন থাকবো। ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেক যেটা আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তো আমি ধরো সিম্পলি কয়েকটা ট্র্যাক্ট আঁকি, একটু মোটা করে আঁকতে হবে এগুলো। সাপোজ ধরো এইটা আমি পিরামিডাল ট্র্যাক্ট আঁকতেছি, হ্যাঁ? তাহলে পিরামিডাল ট্র্যাক্ট উপর থেকে নামতেছে বডির। পিরামিডাল ট্র্যাক্ট আমরা জানি যে নামার সময় সে আমাদের মেডুলার লেভেলে এসে কী করে? ডিকাসেশন করে, তাই না? তো ধরো এই যে মেডুলাতে আসলো, এবার ডিকাসেশন করলো, ডিকাসেশন করে আর একটু বড় করি, লেফটের ট্র্যাক্ট রাইটে চলে আসলো। এবার সে আবার এখান থেকে ডিসেন্ড করলো, ঠিক আছে? সেম এই পাশে যদি আমি আঁকি, আচ্ছা ওই পাশে আমি পরে আঁকি, তার আগে আমি বডির মিড লাইনে একটা দাগ দিয়ে নিই। ধরো এটা তোমার বডির মিড লাইন, ওকে? আচ্ছা, এইটা হলো আমাদের লেফট সাইড, কালো কালারই দিই। এটা হলো আমাদের লেফট সাইড, আর এটা হলো আমাদের রাইট সাইড। সাইড বলতে সেরেব্রাল কর্টেক্স ধরতে পারো। আচ্ছা, তাহলে এটা কি ছিল? আমাদের পিরামিডাল ট্র্যাক্ট, তাই না? ডিসেন্ডিং ট্র্যাক্ট। এই যে আমি ডিসেন্ডিং ট্র্যাক্টের একটা সাইন দিয়ে দিলাম। তাহলে এটা হলো আমার পিরামিডাল ট্র্যাক্ট, লিখে রাখি এখানে পিরামিডাল ট্র্যাক্ট। সে ডিকাসেট করছে মেডুলারি লেভেলে। আচ্ছা, তাহলে আমাদের কনসার্ন থাকবে পিরামিডাল ট্র্যাক্ট নিয়ে, আর অ্যাসেন্ডিং ট্র্যাক্টের ভিতরে এই দুইটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আচ্ছা, ধরো এবার আমি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আঁকবো। এখন ধরো এখান থেকে আমার একটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট অরিজিন করছে, এইখান থেকে, হ্যাঁ? তাহলে আমরা জানি যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা আছে এটা কিন্তু ওই স্পাইনাল কর্ডের লেভেলেই, বাম পাশে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ডান পাশে এসে পড়ে, তাই না? ডিকাসেট করে, এটা কিন্তু স্পাইনাল কর্ডের লেভেলেই ডিকাসেট করো। ধরো এই যে তোমার বাম পাশে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ডিকাসেট করে ডান পাশে এসে পড়ছে, এবার সে উপর দিকে গেছে। এটা কিন্তু আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্টের ক্লাসের পড়া, যে কোন ট্র্যাক্ট কোথায় ডিকাসেট করতেছে, কোনটা ডিকাসেট আদৌ করতেছে, কোনটা করতেছে না, এগুলো কিন্তু সব আগের ক্লাসের পড়া। আচ্ছা, তাহলে এটা ছিল আমার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, লিখে রাখি এখানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আচ্ছা, আমি বলছিলাম যে আরেকটা ট্র্যাক্ট আঁকবো, সেটা হলো ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেক। এবার তোমরা আমাকে বলো, ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেক, এটা তো ডরসাল হোয়াইট কলামে ছিল, ও কি ডিকাসেট করছিল? ও কি বাম পাশেই ছিল, না বাম পাশেটা ডান পাশে চলে গেছিলো? বলো। বাম পাশেটা কিন্তু বামেই ছিল, ইপসিল্যাটারালি ছিল, তাই না? তাহলে এটা আমি আর ডিকাসেট করাইলাম না, এটা আমি এখান থেকে নিয়ে গেলাম ডাইরেক্ট উপরে। আর একটু দিকে নিয়ে আসি। তাহলে এটা হলো আমাদের ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডেক, বা ফ্যাসিকুলাস কিউনেটাস, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস। আচ্ছা, এবার আমি একটা জিনিস লিখবো এখানে খুব ছোট করে, আচ্ছা পরেই লিখি।
তাহলে দেখো এটা হলো আমি বডির এক পাশের ফাইবারগুলো আঁকলাম, তাই না? এবার যদি আমি ডান পাশের ফাইবারগুলো আঁকি সেম হবে, তাই না? ধরো এটা আমাদের রাইট পিরামিডাল ট্র্যাক্ট এই পর্যন্ত আসলো, এরপর সে মেডুলাতে ডিকাসেট করলো, সরি ডিকাসেট করে এই পাশে চলে আসলো, চলে আসে এরপর এখান থেকে ডিসেন্ড করলো। আচ্ছা, তারপর ধরো আমি আমার এই পাশে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটাও আঁকি। আচ্ছা, সাথে আমি ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেকা, কেউ তো ডিকাসেট করে না, যেটা যেরকম আছে সেরকমই রেখে দিলাম। তাহলে আমাদের আঁকাআঁকি শেষ। এবার আমরা পড়াশোনায় যাই। দেখো এই জিনিসটা কি খুব কমপ্লেক্স লাগতেছে না? এবার আমরা বলতেছিলাম আমরা পড়বো এখন হেমি সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। ধরো আমি এখন একটা ইনজুরি ঘটায় ফেলছি এখানে, এইখানে আমি একটা ইনজুরি দিলাম। তাহলে আমি একটা ইনজুরি হলো স্পাইনাল কর্ডের, যে ইনজুরির ফলে আমাদের এটা কি কালার হইলো, ইনজুরির কারণে আমার এই লেফট হাফ অফ দ্য স্পাইনাল কর্ড একদম ইনজুর্ড হয়ে গেল। দেখো কোনটা ইনজুর্ড হয়ে গেল, এই যে লেফট হাফ। তাহলে আমি বললাম যে আমার লেফট হাফ অফ দ্য স্পাইনাল কর্ড, এই পুরোটা ছিল আমাদের স্পাইনাল কর্ডের লেফট হাফে আমি একটা ইনজুরি ঘটাই ফেললাম। তাহলে দেখো লেফট হাফে ইনজুরি ঘটানোর ফলে এই লেফট হাফে যেইখানে ইনজুরি হলো তার নিচের যে এরিয়াটা, এই এরিয়াটাতে আমাদের কি হলো, তাহলে বিলো দ্য লেভেল অফ দ্য ইনজুরিতে আমি কি কি ঘটনা দেখব, আমি এখানে লিখি বিলো দ্য লেভেল অফ ইনজুরি। তাহলে বিলো দ্য লেভেল অফ ইনজুরিতে আমি কী কী ঘটনা দেখব, সেম সাইডে, মানে যেই সাইডে ইনজুরি হয়েছে সেই সাইডে কী ঘটনা হইতেছে, দেখো সেম সাইডে। আচ্ছা, এই লেখাটা দ্বারা আমি কি বুঝলাম যে এই যে আমার স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডে আমি লেফট হাফে আমার একটা ইনজুরি হয়েছে, লেফট হাফে যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো কাটা পড়ছে, কাটা পড়ার ফলে তাহলে যেখানে কাটা পড়ছে তার নিচের যেই এই এরিয়াটা আছে, ধরো এটা যদি আমার অ্যাবডোমিনাল লেভেলে কাটা পড়ে, তাহলে আমার লোয়ার হাফ অফ দ্য বডিতে কী কী রেসপন্স হবে, সেখানকার মোটর রেসপন্স কী হবে, আমি কি সেই এরিয়াটা নড়াচড়া করতে পারবো, সেখান থেকে কোনো কি সেন্সেশন পাবো কি পাবো না, এই ব্যাপারগুলো আমি আলোচনা করি এখন। আচ্ছা দেখো, তাহলে এখানে কাটা পড়ার ফলে এই যে আমার যে লাল ফাইবারটা, এটা কি ছিল, পিরামিডাল ট্র্যাক্ট, তাই না? তাহলে আমাদের যে পিরামিডাল ট্র্যাক্টটা ছিল, এই পিরামিডাল ট্র্যাক্টটা ডিকাসেট করছিল এইখানে মেডুলাতে এসে, সেখান থেকে ডিকাসেশন করছিল। তাহলে এইখানে আমি যখন কাটা পড়লো তখন এই পিরামিডাল ট্র্যাক্টটা কী ছিল, একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট, তাই না? এটা ছিল একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে দেখো, ধরো আমাদের বডির যে আপার মোটর আছে, সে আপার মোটর চাইতেছে যে এইখান থেকে একটা সেন্সেশন পাঠাইছে, সে পাঠায় আমার বডির এই এরিয়াটা সে মুভমেন্ট চাইতেছে, এই এরিয়ার কোনো একটা মাসেলের রেসপন্স পাঠাবে। কিন্তু যেহেতু এইখানে কাটা পড়ছে, তাহলে সেই সেম সাইডে, এই সাইডে যেই সাইডে কাটা পড়ছে, এই সাইডের কাটা পড়ার নিচের যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে কোনো মোটর অ্যাক্টিভিটি থাকবে। এটা আমার একটা পিরামিডাল ট্র্যাক্ট, যে পিরামিডাল ট্র্যাক্ট আমার বডির এই বাম পাশটা কন্ট্রোল করতেছে। এখন যখন আমার এখানে কাটা পড়ে গেছে, তখন তো আমার কাটা পড়ার নিচে যে অঞ্চলটা, এই অঞ্চলে তো মোটর ফাইবার আসতেই পারতেছে না। তাহলে আমার সেম সাইডে, যেই সাইডে কাটা পড়ছে বা যেই সাইডে ইনজুরি হয়েছে, সেই সাইডে আমার কিন্তু মোটর অ্যাক্টিভিটি কী হবে, এক্সটেন্সিভভাবে লস হবে। তাহলে সেম সাইডে আমাদের এক্সটেন্সিভ মোটর লস হবে। বুঝছো কিনা বলো? এক্সটেন্সিভ কারণ ভুল লিখতেছি কেন, এক্সটেন্সিভ মোটর লস, এটা কি তোমরা বুঝছো? তাহলে আমাদের স্পাইনাল কর্ডে যদি একটা হেমিসেকশন না কি বলে এটাকে, হেমিসেকশন যদি হয়, তাহলে সেইখানে বিলো দ্য লেভেল অফ দ্য ইনজুরিতে সেম সাইডে আমাদের এক্সটেন্সিভ মোটর লস হবে। ওকে, কারণ কি, পিরামিডাল ট্র্যাক্ট প্যারালাইসিস হবে। দেখো এটা তোমরা বুঝছো কিনা, আমি একটু চুপ থাকি, তোমরা একটু এটা বোঝার চেষ্টা করো।
বুঝতে পারছো? তাহলে এখন এই সেম সাইডে তুমি কোনো মাসেল অ্যাক্টিভিটি করাইতে পারবা না, হাত পা লড়াইতে পারবা না, একদম লস হয়ে যাবে সব কিছু। ওকে, এবার আসো সেন্সরি কী হবে, আর কোন কোন ফাইবার কাটা পড়ছে। দেখো এই ফাইবারটা কাটা পড়ছে, এই ফাইবারটা কাটা পড়ছে। তাহলে এই ফাইবারটা কী করতেছিল, এই ফাইবারটা বডির অপোজিট হাফ থেকে সেন্সেশন নিয়ে আসতেছিল বা সেন্সরি ইনফরমেশন নিয়ে আসতেছিল। সেন্সরি ইনফরমেশন কোত্থেকে আনতেছিল, অপোজিট হাফ থেকে। তাহলে অপোজিট হাফ থেকে এটা কোন ফাইবার দেখো তো, এটার নাম কি ছিল, আমরা বলছিলাম এই নীল ফাইবারটার নাম ছিল হলো আমাদের এই যে এটা স্পাইনোথ্যালামিক ফাইবার। ওকে, তাহলে আমরা পড়ছিলাম যে আমাদের এই স্পাইনোথ্যালামিক ফাইবার যেটা আছে, এই ফাইবারটা আমাদের কোন কোন সেন্সেশনগুলো নিয়ে যাইতো মনে আছে? হ্যাঁ, আমাদের যেই পোরলি ডেভেলপড, যেই সেন্সেশন আমরা পড়ছিলাম অ্যাসেন্ডিং ট্র্যাক্টের ক্লাসে, মডার্ন সেন্সেশন তো ডরসাল কলাম দিয়ে চলে যায়, আর বাকি সেন্সেশনগুলো আমাদের এই অ্যান্টেরিওল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে যাইতো। তাহলে এই অ্যান্টেরিওল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মধ্যেই হলো এই ট্র্যাক্টটা পড়ছে। তাহলে এই ট্র্যাক্টটা কোন সেন্সেশন নিতেছে, সে নিতেছে হলো আমাদের এই পেইন, টেম্পারেচার, ক্রুড টাচ, এই ব্যাপারগুলো। তাহলে এটা নিয়ে যাচ্ছিল আমাদের পেইন, টেম্পারেচার এবং ক্রুড টাচ। তাহলে এই ফাইবারটা যেহেতু এখন কাটা পড়ে গেছে, বুঝছো, এই ফাইবারটা যেহেতু কাটা পড়ছে, তাহলে এই ফাইবারটা একটা অ্যাসেন্ডিং ট্র্যাক ছিল। তাহলে সে এই যে পেইন টেম্পারেচার ক্রুড টাচ, বডির অপোজিট হাফের পেইন টেম্পারেচার ক্রুড টাচ নিয়ে বাম পাশে আসছিল, আইসে উপরে উঠতে গেছিলো, কিন্তু কাটা পড়ে গেল দুর্ভাগ্যবশত। তাহলে কাটা পড়ছে বাম পাশে, কিন্তু এই ফাইবারটা কিন্তু ডান পাশে ইনফরমেশন আনতেছিল। তার মানে যদি হেমিসেকশন হয় তাহলে আমাদের অপোজিট হাফের, কী বলতেছি আমি, অপোজিট সাইড বা অপোজিট হাফের পেইন টেম্পারেচার অ্যান্ড ক্রুড টাচ লস্ট হবে। বুঝতে পারছো? পেইন টেম্পারেচার অ্যান্ড ক্রুড টাচ লস্ট হবে। সেম সাইডে কোনো সেন্সেশন লস হবে বলো তো? তাহলে সেম সাইডের পেন টেম্পারেচার কই, দেখো এই সাইডে কাটা পড়ছে, কিন্তু এই সাইডের এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মানে এই সাইডের পেন টেম্পারেচার নিয়ে যেতেছিল, ও সে তো কাটা পড়ার জায়গায় যায় নাই, সে তো ঘুইরা উল্টা পাশ দিয়ে আলটিমেটলি তোমার আপার মোটরে চলে গেছে। তার মানে সেম সাইডে কিন্তু কোনো সেন্সরি লস হয় নাই, মানে স্পাইনোথ্যালামিক ট্র্যাকের কারণে ইনট্যাক্ট আছে। তাহলে সেম সাইডের আমি যদি বলি, তাহলে সেম সাইডের আমাদের পেইন, টেম্পারেচার আর ক্রুড টাচ ইনট্যাক্ট আছে। বুঝতে পারছো? তাহলে অপোজিট সাইডে কী হয়েছে আবার, তাহলে অপোজিট সাইডে কী হয়ে গেছে, অপোজিট সাইডে কিন্তু আবার এই পেইন টেম্পারেচার ক্রুড টাচ নষ্ট হয়ে গেছে। পেইন, টেম্পারেচার আর হলো আমি ছোটোকে লিখলাম ক্রুড টাচ লস্ট। ওকে, আচ্ছা, আর কোন ফাইবার কাটা পড়ছে, আর একটা দেখো এই যে বেগুনি কালার ফাইবার কাটা পড়ছে, এটা কী ছিল আমাদের ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্টেক। ও কোন ইনফরমেশন নিয়ে যেতেছিল, ও সেই যে মডার্ন সেন্সেশন মানে ভাইব্রেশন, মনে আছে ভাইব্রেশন, তো 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই সব সেন্সেশন নিয়ে যেতেছিল, ফাইন টাচ। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আবার লস্ট হবে, কোন সাইডের, সেম সাইডের, যেই সাইডে কাটা পড়ছে সেই সাইডেরই ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ফাইন টাচ, এগুলো সব, বা ট্যাকটাইল লোকালাইজেশন, এগুলো সব, প্রোপ্রিওসেপশন, এগুলো সব লস্ট হবে। তাহলে সেম সাইডে কী হলো, মোটর লস হলো পিরামিডাল ট্র্যাক্টের কারণে, পেন টেম্পারেচার ইনট্যাক্ট রইল, কিন্তু ফাইন টাচ, প্রোপ্রিওসেপশন, আমি সব বলতেছি না, জায়গা নেই যেহেতু মুখে বলতেছি, প্রোপ্রিওসেপশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ট্যাকটাল লোকালাইজেশন, এই ব্যাপারগুলো লস্ট হবে। এটা কি অপোজিট সাইডে লস হবে? না, অপোজিট সাইডে এটা ইনট্যাক্ট থাকবে। তারপর অপোজিট সাইডে কি মাসেল মোটর অ্যাক্টিভিটি লস হবে দেখো তো? না, এই যে অপোজিট সাইডে পিরামিডাল ট্র্যাক্ট, সে তো ইনট্যাক্ট আসছে, যে অপোজিটে পিরামিডাল ট্র্যাক্ট, তাহলে সেটাও লস হবে না। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের যদি বা কারো যদি এরকম হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড হয়, তাহলে যেইখানে হেমিসেকশন হয়েছে তার নিচের যে এরিয়াটা আছে সেই এরিয়াতে সেম সাইডে কী হবে, সেম সাইডে যে পিরামিডাল ট্র্যাক্ট কাটা যাবে, মোটর লস হবে। সেম সাইডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কাটা যাবে, কিন্তু এটা তো আসলে সেম সাইডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট না, এটা অপোজিট স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এই জন্য অপোজিট সাইডে পেন টেম্পারেচার লস্ট হবে, কিন্তু সেম সাইডে ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক কাটা যাবে, যার ফলে ফাইন টাচ, প্রোপ্রিওসেপশন এগুলো লস্ট হবে। ওকে, আমরা এখন এখান থেকে পড়ে ফেলছি, এবার আমরা চলে যাই বইয়ে।
আমি আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে অন দ্য সেম সাইডে কিছু সেন্সরি চেঞ্জ হবে, কিছু মোটর চেঞ্জ হবে। আমরা বলছিলাম যে সেম সাইডে পিরামিডাল ট্র্যাক্ট কাটা পড়ছে, তাহলে কী হবে, ইফেক্ট অফ আপার মোটর নিউরন লেশন। পিরামিডাল ট্র্যাক্ট একটা আপার মোটর নিউরন, তার মানে সেম সাইডে আপার মোটর নিউরন লেশন হয়ে যাবে। তাহলে কী হবে, আপার মোটর নিউরন লেশন হলে কী হবে, মাসেল টোন বাড়বে, রিজিডিটি থাকবে, সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হবে, ডিপ রিফ্লেক্স পজিটিভ থাকবে, এক্সাজারেটেড থাকবে, বেবিনিস্কি সাইন পজিটিভ হবে। আচ্ছা বেবিনিস্কি সাইন পজিটিভ মনে রাখো, আমি একটু পরে দেখাইতেছি এটা কি। আচ্ছা সেম সাইডের মোটর লস, এগুলো সেম সাইডে সেন্সরি লসের মধ্যে কী হবে, সেম সাইডে আমাদের আনক্রসড ফাইবার যেটা ছিল সেটা শুধু কাটা পড়ছে, যে আনক্রসড ফাইবার কে, ট্র্যাক্ট অফ গল। আর সেম সাইডে যে ক্রসড ফাইবার ছিল সে তো অপোজিটের সেন্সেশন নিয়ে আসছিল, তাই সেম সাইডে এটার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা ছিল আনক্রসড ফাইবার নিয়ে। তাহলে এই যে আনক্রসড ফাইবার যেটা ছিল, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডের, এটা কাটা পড়বে, যার ফলে এইগুলো সব হারিয়ে যাবে। ওকে, আর ক্রস ফাইবার যেটা ছিল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সে তো ইনট্যাক্ট থাকবে, এই যে নট এফেক্টেড। কেন, কারণ দেখো এই সাইডের যে ট্র্যাক্ট, এই সাইডের যে সেন্সরি ইনফরমেশন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সে তো বাগ নিয়ে অন্য পাশে চলে গেছে, ডিকাসেশন করে অন্য পাশে চলে গেছে, এই কারণে সেম সাইডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ইনট্যাক্ট আছে। ওকে, তাহলে কী হবে, সেম সাইডের আনক্রসড ফাইবার কাটা পড়বে, কিন্তু সেম সাইডের ক্রসড ফাইবারটা ইনট্যাক্ট থাকবে। এই তো। আর অপোজিট সাইডে কী হবে, অপোজিট সাইডে সেন্সরি ইনফরমেশনের ক্ষেত্রে কী হবে, অপোজিট সাইডে এই যে অপোজিট স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কাটা পড়বে, মানে তোমার ইনজুরিটা হয়েছে এইখানে, কিন্তু অপোজিট স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা কাটা পড়ছে। এই যে অপোজিট স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা আছে সেটা লস হবে, এই যে কমপ্লিটলি লস্ট। ওকে, আর কী হবে, যার ফলে এগুলো নাই হয়ে যাবে। আর আনক্রস ট্র্যাক্ট যে ট্র্যাক্ট অফ গল, দেখো অপোজিটের যে ট্র্যাক্ট অফ গল আছে সেটা তো আর ক্রসিং করে এদিকে আসে নাই, তাহলে সে তো বাইচে যাবে, ওইটাই লিখছে ট্র্যাক্ট অফ গল এখানে নট এফেক্টেড থাকবে, তাহলে এগুলো অপোজিট সাইডে থাকবে। আর মোটর চেঞ্জ কী হবে, অপোজিটের পিরামিডাল ট্র্যাক্টও তো কাটা পড়ে নাই, তাহলে আলটিমেটলি মোটর ফাইবার যেটা আছে বা মোটর কোনো চেঞ্জ থাকবে না। এই তো। তাহলে হেমি সেকশন যদি কারো হয়, তাহলে হেমি সেকশনের নিচের যে এরিয়াটা, সেই এরিয়াতে এই ঘটনাগুলো ঘটবে। কিন্তু প্রফ অনেক সময় প্রশ্ন করে বা কার টার্ম আইটেমে প্রশ্ন করে যে অ্যাট দ্য সাইট অফ ইনজুরি, মানে যেইখানে ইনজুরি হয়েছে, এগুলো তো আমরা পড়লাম কোথায়, বিলো দ্য সাইট অফ ইনজুরি, মানে ইনজুরি যেখানে হয়েছে তার নিচে কী কী হইতেছে এগুলো পড়লাম, কিন্তু অ্যাট দ্য সাইট অফ ইনজুরিতেও কিছু ঘটনা ঘটে, ওইটা এখানে লেখা আছে। লেখা আছে কি, হ্যাঁ এই যে লেখা আছে অ্যাট দ্য লেভেল অফ দ্য ইনজুরি। অ্যাট দ্য লেভেল অফ দ্য ইনজুরিতে কী হবে বলো, আমি বলি মুখে বলি আগে শোনো। অ্যাট দ্য লেভেল অফ দ্য ইনজুরিতে সেম সাইডে কী হবে বলো, সেম সাইডে তো তোমার এই যেখানে আমি দেখাই, যেখানে ইনজুরি হয়েছে সেখানে সেম সাইডে পিরামিডাল ট্র্যাক্ট কাটা পড়ছে, তার মানে কী হবে, মোটর চেঞ্জের ক্ষেত্রে কমপ্লিট প্যারালাইসিস হয়ে যাবে। আর সেম সাইডে সেন্সরি ইনফরমেশন কী হবে, সেম সাইডের এইখানকার এই যে একটা ট্র্যাক তো কাটা পড়ছে, বা এই এরিয়াটা যেহেতু এই এরিয়াতে যেই বডির পার্টটুক আছে সেই পার্টটারও ড্যামেজ হবে আলটিমেটলি, যার ফলে সেম সাইডে প্যারালাইসিস তো হবেই মোটর ট্র্যাক্ট কাটার কারণে, সাথে সাথে সেম সাইডে একটুখানি আমাদের লস অফ কী হবে বলে এখানে অ্যানেস্থেসিয়া ডেভেলপ করবে, মানে তোমার কোনো সেন্সেশনই থাকবে না, কমপ্লিট লস অফ সেন্সেশন হবে। তাহলে অ্যাট দ্য সাইড অফ ইনজুরিতে কী হইতেছে আমাদের, অ্যাট দ্য সাইড অফ ইনজুরি, যেখানে ইনজুরি হয়েছে সেই সাইডে, সেম সাইডে প্যারালাইসিসও হয়ে যাবে, আবার সেন্সরি লসও হবে। কিন্তু অপোজিট সাইডে কী হবে, দেখো অপোজিট সাইডে তো কোনো ইনজুরি হয় না, ইনজুরি তো হয়েছে এইখানে, তাহলে অপোজিট সাইডে মোটর চেঞ্জ খুব বেশি হবে না, যদিও হয় হয়তো অল্প হবে, কোনো প্যারালাইসিস আলটিমেটলি হবে না, তাহলে নো প্যারালাইসিস হবে। আর সাথে যদি কিছু পরিমাণ সেন্সরি ইনফরমেশন হয়তো লস হলে হইতে পারে, কিন্তু এটাও খুব কমই হবে আলটিমেটলি, বুঝতে পারছো। তাহলে অ্যাট দ্য লেভেল অফ দ্য ইনজুরিতে কী হলো দেখি, অ্যাট দ্য লেভেল অফ দ্য ইনজুরি সেম সাইডে সেন্সরি লস দেয়ার ইজ কমপ্লিট অ্যানেস্থেসিয়া অ্যাট দ্য সাইডে, এখানে টোটালি সেন্সেশন লস হয়ে যাবে। আবার মোটর চেঞ্জ কী হবে, লোয়ার মোটর টাইপ অফ লেশন হবে, একদম প্যারালাইসিস ডেভেলপ করে ফ্ল্যাশেড প্যারালাইসিস হবে। আচ্ছা এখন অপোজিটে কী হবে, সেন্সরি ইনফরমেশন ক্রসড স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা আছে সেটা একটুখানি ইফেক্টেড হবে, তাও সেটা খুব বেশি না, মোটর চেঞ্জ সেটাও নো হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের এই ক্লাসটা এখানে আছে, এই পর্যন্তই শেষ আজকে। আর এখানে এমই সেকশন পুরাটা এই বই একটা চার্ট আকারে দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা তোমাদের গ্রুপে জানাও। আজকে এই পর্যন্তই, আমি স্লাইডটা দাগানো অংশটা সহ দিয়ে দিব না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।